প্রথম আলোর অফিসের চেয়ার টেবিলও আসলে এজেন্ডা ছাড়া কোনো কথা বলে না। যে অঞ্চলগুলো নির্বাচন করা হয়েছে সেই অঞ্চলগুলোর কোথাও ইসলামিস্টদের জেতার কোনো ইতিহাস নেই বা সেই ধরনের ব্যাপার নেই। ওই স্টেক হোল্ডারদেরকেও তারা একটা বার্তা দিতে চায় কিনা যে বিএনপির কিন্তু দেখো ওভারওয়েলমিং মেজরিটি নিয়ে ক্ষমতা যাওয়ার একটা সম্ভাবনা আছে, হ্যাঁ, সো তোমরা এখন আওয়ামী লীগকে নিয়ে আসো। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি সংখ্যক আসনে জয়লাভ করবে কোন দল বলে আপনি মনে করেন? সেখানে 7.2% মানুষ মনে করলো যে আওয়ামী লীগ সবচেয়ে বেশি সংখ্যক আসন জয়লাভ করবে। তারা কি তাদের কোনো এজেন্ডা পুশ করতে চাচ্ছেন? গুরুত্বপূর্ণ সামাজিক রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ 2025 শীর্ষক এই জরিপ প্রথম আলো পরিচালনা করেছে। জরিপটা নিয়ে যেমন আলোচনা রয়েছে তার চেয়েও বেশি রয়েছে সমালোচনা, নানান বিষয়ে মানুষের মন্তব্য, এই কথা বলছে, সে ওই কথা বলছে। জরিপের ভেতরে আসলে কি রয়েছে এবং জরিপের তথ্যগুলো কি বিষয়ের ইঙ্গিত দেয়, অভিজ্ঞ মানুষরা কিভাবে দেখে, অনভিজ্ঞদের মনে কি প্রভাব ফেলেছে, জরিপটি কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, জরিপটা কেমন হতে পারত, সব বিষয় নিয়ে কথা বলবো বাংলা পালসের আজকের এই আয়োজনে। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক নোমানুর রশিদ। নোমান ভাই, আপনাকে স্বাগত জানাই। থ্যাংক ইউ। প্রথম আলো জরিপ নিয়ে কথা বলবো। নোমান ভাই রাজনীতি খেয়াল করেন, জরিপগুলো খেয়াল করছেন এবং সেই সঙ্গে জরিপের প্রশ্ন নিয়ে ওনার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। আমরা একটু ওনার সাথে আলাপ করে নিতে চাই প্রথম আলোর এই জরিপটি নিয়ে। নোমান ভাই, নিশ্চয়ই প্রথম আলোর জরিপটি দেখেছেন এবং এর ফলাফলটিও আপনি জেনেছেন। দেখুন, প্রথম আলোর জরিপ নিয়ে আসলে স্পেশালি কথা বলার কারণটা হচ্ছে প্রথম আলো রাইট নাও দ্য বিগেস্ট মিডিয়া হাউস ইন বাংলাদেশ। একদম। আমি এই জরিপটাকে আসলে ততটা সিরিয়াসলি নিতে রাজি না। কেন রাজি না সেটাও আমি আপনাকে বলবো। তার আগে আসলে আমি আপনার কাছ থেকে জানতে চাই যে এই জরিপটা কে পরিচালনা করেছে, কোথায় পরিচালনা করেছে, তাদের স্যাম্পল সাইজ কতটুকু ছিল এবং হচ্ছে তাদের কি কি কোয়েশ্চেন নিয়ে আসলে এবং কি কি ফ্রেমিং নিয়ে তারা আসলে রেসপন্ডেন্টদের কাছে গিয়েছিল, এই জিনিসটা আমি আপনার কাছে জানতে চাই। ওকে, দর্শকদের সুবিধার্থে আমি এই তথ্যটি আপনাদেরকে জানিয়ে দিতে চাই। মোট 1342 জন এই জরিপে অংশগ্রহণ করেছিল। প্রথম আলো 5টি শহর অঞ্চল এবং 5টি গ্রামাঞ্চলের এলাকা নিয়ে এই সার্ভে পরিচালনা করেছে। মোট 10টি জেলায় এতে কাভার হয়েছে এবং কি মেকার্স কনসাল্টিং লিমিটেড নামে একটি জরিপকারী প্রতিষ্ঠান এই জরিপ সম্পন্ন করেছে। এবং এই জরিপে যে 1342 জন অংশগ্রহণ করেছে তাদের বয়স সীমা ছিল 18 থেকে 55 বয়সের ভিতরে এবং তারা সবাই ছাপা পত্রিকা পড়তে পারে এবং আগামী জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সম্ভাবনা রয়েছে। এই হলো টোটাল পরিস্থিতি। এবং আমি যদি জানাতে চাই শহর এবং গ্রাম এই দুটোর বিভাজনটা তারা কিভাবে করেছে, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট এবং রাজশাহী এই অঞ্চলগুলো থেকে, শহর অঞ্চল থেকে তারা তথ্য সংগ্রহ করেছে এবং ফরিদপুরের বোয়ালমারী এবং মধুখালী উপজেলা, বরিশালের গৌরনদী উপজেলা, কুমিল্লার চান্দিনা উপজেলা, ময়মনসিংহের ভালুকা উপজেলা এবং রংপুরের পীরগঞ্জ উপজেলার গ্রামগুলোকে বেছে নিয়েছে। অতএব শহর অঞ্চল এক ধরনের, গ্রাম অঞ্চল আর এক ধরনের। 21 থেকে 28 অক্টোবর 2025 এই জরিপটি সম্পন্ন হয়েছে। এবং মোস্ট ইন্টারেস্টিংলি নোমান ভাই, এই জরিপের কনফিডেন্স লেভেল এবং ফলাফলের নির্ভরযোগ্যতা বা বিশ্বাসযোগ্যতা 99%। কিভাবে বলবেন এটাকে? আচ্ছা, কেন আমি সিরিয়াসলি নিচ্ছি না, ওকে, একটা বড় কারণ হচ্ছে এই জরিপটা যেসব জায়গায় সংগঠিত করা হয়েছে, যেসব জায়গায় আসলে মানুষজনের রেসপন্স নেওয়া হয়েছে, সেগুলো এমন এমন জায়গা, আমি যখন আসন ওয়াইজ আমি দেখলাম কোন ইসলামিস্ট পার্টির বিগত আমরা যেসব নির্বাচনকে সুষ্ঠু হিসেবে গণ্য করি 1991, 1996, 2001 এবং 2008কেও কিছুটা আমরা সুষ্ঠু হিসেবে ধরি, হ্যাঁ, একটা নির্বাচনও কিন্তু কোনো ইসলামিস্ট পার্টির ওখানে জেতার ইতিহাস নেই। ওকে, এবং সেকেন্ড হওয়ারও ইতিহাস নেই। ওকে, এখন আমি যখন এখনকার পলিটিক্যাল ল্যান্ডস্কেপ নিয়ে কথা বলবো, আমি দেখছি যে এই মুহূর্তে আসলে ক্ষমতার কন্টেন্ডারদের যাদের মধ্যে আমি চিন্তা করি, বিএনপি দলীয় জোট হচ্ছে একটা ক্ষমতার কন্টেন্ডার এবং সবাই স্বীকার করবে, এবং বিএনপির টপ লিডারশিপও স্বীকার করবে যে তাদের এখন মূল ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হচ্ছে যে 8 দলীয় ইসলামিক জোট হয়েছে খুব রিসেন্টলি, হ্যাঁ, এই জোটটা। তাহলে আপনি যখন এইরকম সিচুয়েশনে একটা জরিপ পরিচালনা করবেন, আপনি কি এইসব জায়গাতেই যাবেন না যে যেখানে ইসলামিস্টদের একটা ভালো ভোট ব্যাংক পাওয়ার ইতিহাস আছে, অন্তত সবার আছে, সেটা হওয়া উচিত ছিল। মানে আপনি তাহলে স্যাম্পল সাইজটা কিভাবে করলেন যে আপনি যে এই যে জায়গাগুলো আপনি সিলেক্ট করলেন এবং আপনি 99% কনফিডেন্স দাবি করছেন, এই জায়গাটা কোত্থেকে আসলো?
ওকে, এটার একটা ব্যাপার হতে পারে যে প্রথম আলো এখনো কিন্তু পূর্ণাঙ্গ রিপোর্টটি দেয়নি। তারা প্রতিদিন কিছু কিছু করে অংশ তারা প্রকাশ করছে, যার ফলে পুরো ফ্রেমটা, আপনারা জানেন নিশ্চয়ই দর্শক, যে 50টি প্রশ্ন করা হয়েছিল এই পুরো সার্ভেতে। তো 50টি প্রশ্ন 1 থেকে 50 পর্যন্ত ধারাবাহিকভাবে যে রিপোর্টটি, সেই রিপোর্টটি এখনো প্রথম আলো প্রকাশ করেনি, যার ফলে এটা বোঝা যাচ্ছে না কোন ফ্রেমে, কোন অ্যাঙ্গেলে, কোন কোন জায়গায় কোনটার পরে কোন প্রশ্ন এসেছিল। এই প্রশ্নগুলোর ভিতরে কোনো ইনকনসিস্টেন্সি বা কনসিস্টেন্সি রয়েছে কিনা, এই ব্যাপারটি বোঝা যাচ্ছে না। প্রশ্নগুলো যদি আমরা একটু বিশ্লেষণ করি, নোমান ভাই এবার যেতে চাই, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য দিয়েছেন যে অঞ্চলগুলো নির্বাচন করা হয়েছে, সেই অঞ্চলগুলোর কোথাও ইসলামিস্টদের জেতার কোনো ইতিহাস নেই বা সেই ধরনের ব্যাপার নেই, মূলত বিএনপি এবং আওয়ামী লীগের অঞ্চল বলেই পরিচালিত, বিশেষ করে যে উপজেলাগুলোর কথা বলা হচ্ছে। ওকে, নন ভাই, কোন দল দেশের জন্য ভালো, এই প্রশ্ন করেছিল এই জরিপকারী প্রতিষ্ঠান। মানুষজন 57.5% মানুষ বলেছিল বিএনপি দেশের জন্য ভালো, জামাতে ইসলামীকে বলেছিল 32.5% মানুষ। এটাকে কিভাবে দেখেন? কোন দল দেশের জন্য ভালো, এই প্রশ্নটা কি একটু আপেক্ষিক প্রশ্ন নয়? এটা অবশ্যই আপেক্ষিক প্রশ্ন, এবং এটা থেকে আসলে কি কনক্লুশন ড্র করা যায় আমি জানি না। এটা প্রথম আলো এবং তাদের যারা এটা পরিচালনা করেছেন তারাই ভালো বলতে পারবেন যে এটা থেকে তারা আসলে কি কনক্লুশন ড্র করতে চাচ্ছেন। এটার সাথে কি তারা ডিরেক্ট জনসমর্থনকে রিলেট করতে চাচ্ছেন, তারা কি জানতে চাচ্ছেন যে আসলে কোনো বার্তা দিতে চাচ্ছেন যেসব স্টেক হোল্ডার আছে বাংলাদেশে, তাদেরকে কোনো বার্তা দিতে চাচ্ছেন, অথবা তারা কি তাদের কোনো এজেন্ডা পুশ করতে চাচ্ছেন। আমরা জানি যে প্রথম আলোর যেই আসলে পাপের ইতিহাস আছে, আমরা 2007-8-এর কথা জানি, আমরা বিগত জোট সরকারের সময়কার কথা জানি, 111-এ তাদের ভূমিকার কথা জানি। আমরা এখন কিন্তু এই ধরনের কথাবার্তাও আসছে যে এটার মাধ্যমে তারা কি তাদের সেই আদি পাপ মোচনের একটা চেষ্টা করছে। প্রথম আলোর অফিসের চেয়ার টেবিলও আসলে এজেন্ডা ছাড়া কোনো কথা বলে না। সো তাদের কোনো এজেন্ডা কি তারা এটার মাধ্যমে পুশ করছে? হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং একটা কথা বললেন যে কোনো এজেন্ডা কিনা। আরো একটি প্রশ্ন, কেন এই প্রশ্নটি আপেক্ষিক আমি বলি, যে কোন দল দেশের জন্য ভালো হবে, এই প্রশ্নে যারা মতামত দিবে, মানে আমাকে যদি জিজ্ঞেস করা হয়, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে কোন দল দেশের জন্য ভালো হবে, তাহলে আপনি যে দলের কথা বলবেন, নিঃসন্দেহে আপনি যদি ভোটার হন তাহলে দেশের জন্য যারা ভালো তাকেই তো ভোট দিতে চাইবেন, এমনটাই তো। কিন্তু জরিপের উত্তর কিন্তু অন্য। একটু ইন্টারেস্টিংলি আমি একটু স্ক্রিনে এটা দেখাতে বলবো, এই দুটো মানে স্লাইড, যে কোন দল দেশের জন্য ভালো এবং ভোট সুষ্ঠু হলে আগামী সংসদ নির্বাচনে কোন দল সবচেয়ে বেশি সংখ্যক আসনে জয়লাভ করবে বলে মনে করেন। সেখানে 65.9%, মানে প্রায় 66% মানুষ বিএনপির কথা বলেছে, জামাতের কথা বলেছে 25.9% মানুষ, অথচ জামাতকে দেশের জন্য ভালো মনে করেন 32.5% মানুষ। তাহলে এই যে 32.5% মানুষ বলল, তারা কিন্তু মনে করে না যে জামাত বেশি ভোট পাবে, অথচ জামাত দেশের জন্য ভালো। এই ব্যাপারটা ঠিক কেন জানি পরিষ্কার বোঝা যাচ্ছে না, ব্যাপারটা কি? একটু নোমান ভাই আপনার বিশ্লেষণ শুনতে চাই। কোন দল দেশের জন্য ভালো, এটাকে কমন সেন্স বলে যে আপনি রিলেট করাবেন যে সে ওই দলের সমর্থক, রাইট? একদম। সো এখন ওই লোক যদি সমর্থক হয় এবং তার মধ্যে যদি ওই কনফিডেন্স না থাকে যে আমার দল ক্ষমতায় যাবে, আমার দল বেশি আসন পাবে, সেটা আমি নিজেই মনে করি না। হ্যাঁ, তো এটা আসলে আমি যেটা বললাম যে আমি এই জরিপটাকে কেন সিরিয়াসলি নিতে রাজি না, কারণ এই জরিপে ইনফরমেশনের গ্যাপ এবং মিসম্যাচ এত বেশি, এবং যেটা বললাম যে এখানে যেই জায়গাগুলোতে থেকে স্যাম্পল নেওয়া হয়েছে এবং সেখানে শুধুমাত্র যে ইসলামিস্টদের জেতার হিস্ট্রি নাই তা না, ওগুলো অনেকগুলোই হচ্ছে আওয়ামী অধ্যুষিত এলাকা। আমি আরো একটা কোশ্চেনের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করবো, এই জরিপে আছে, সেটা হচ্ছে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া উচিত কিনা। একদম, আমি আসতাম এই প্রশ্নে। হ্যাঁ জি, বলুন আপনি। সো ওই কোশ্চেনটাতে আমরা দেখছি ওভারওয়েলমিং মেজরিটি, ইভেন বিএনপি পাওয়ারে আসবে এটা যারা মনে করেন, তাদের থেকেও বেশি মানুষ মনে করে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া উচিত। কিন্তু সেটা শর্ত কিংবা বিনা শর্তে, দুটো মিলিয়ে 69% মানুষ বলেছে। কেউ বলেছে শর্তে, কেউ ক্ষমা চাইলে তারপরে দিবে, কেউ বলেছে এটা একটা পার্সেন্টেজ আছে বিনা শর্তেও 27.8% মানুষ মনে করে যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া উচিত। তাহলে আপনি চিন্তা করুন যে এই ব্যাপারটা কি এই মুহূর্তে এই বাস্তবতা আছে বাংলাদেশে? এক্স্যাক্টলি, আমি একটু আগে যেটা বললাম যে প্রথম আলো অফিসের চেয়ার টেবিলেরও এজেন্ডা থাকে। সো আমার কাছে মনে হয় যে তারা স্পেসিফিকলি এই এজেন্ডাগুলো পুশ করার জন্যই কি এটা করছে। প্লাস
মানে যেহেতু তাদের আসলে একসাথে অনেকগুলো ন্যারেটিভ পুশ করাতে হবে, হ্যাঁ। তাদেরকে দেখাতে হবে যে আওয়ামী লীগকেও নিয়ে আসতে হবে, তাদেরকে দেখাতে হবে যে বিএনপির একটা ওভারওয়েলমিং মেজরিটি নিয়ে তারা ক্ষমতায় যাবে। একদম। এবং আমরা জানি যে বিভিন্ন স্টেক হোল্ডারদের কিন্তু এটা নিয়ে একটা হেডেক আছে যে আওয়ামী লীগের স্বৈরাচারী হয়ে যাওয়ার পিছনে একটা বড় কারণ ছিল তারা ওভারওয়েলমিং মেজরিটি নিয়ে ক্ষমতায় গিয়েছে। হ্যাঁ। সো এখন ওই স্টেক হোল্ডারদেরকেও তারা একটা বার্তা দিতে চায় কিনা যে বিএনপির কিন্তু দেখো ওভারওয়েলমিং মেজরিটি নিয়ে ক্ষমতা যাওয়ার একটা সম্ভাবনা আছে, সো তোমরা এখন আওয়ামী লীগকে নিয়ে আসো। ওকে, একটি প্রশ্ন আমি ঠিক বুঝতে পারিনি, দর্শকদের উপর আমরা ছাড়লাম, আমি এই জাতীয় জনমত জরিপের এই প্রশ্নটি আবার একটু স্ক্রিনে দেখাতে বলবো যে ভোট সুষ্ঠু হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি সংখ্যক আসনে জয়লাভ করবে কোন দল বলে আপনি মনে করেন? সেখানে 7.2% মানুষ মনে করলো যে আওয়ামী লীগ সবচেয়ে বেশি সংখ্যক আসন জয়লাভ করবে। কিভাবে সম্ভব? আওয়ামী লীগের কার্যক্রম তো নিষিদ্ধ, তারা এটা উল্লেখ করেছে স্টার চিহ্ন দিয়ে, এখন কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু এমন হতে পারে তারা বলতে পারে যে জনগণ বলেছে আওয়ামী লীগ বেশি সংখ্যক আসন পাবে, আমাদের কি বলার আছে, তাই তারা এখানে ইনপুটটা এখানে নিয়ে এসছে। ওকে, হতে পারে, কিন্তু এটা কি পাল্টা প্রশ্নের দাবি রাখে না যে আওয়ামী লীগ যদি নির্বাচনেই অংশগ্রহণ করতে না পারে তাহলে কোন দল বেশি সংখ্যক আসন পাবে বলে মনে করেন? তাহলে ওই 7.2% মানুষের ওই বর্তমান চিত্রটাও আমরা পেতাম যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে, যেটা বিওয়াইএলসির জরিপে কিন্তু উল্লেখ করা হয়েছিল যে আওয়ামী লীগকে 9.5% তরুণ ভোট দিতে চায়, যদি আওয়ামী লীগ নির্বাচনেই অংশগ্রহণ না করে তাহলে আপনি ভোট দেবেন কিনা। যদি ভোট, তাতে বড় একটি অংশ বলেছিল ভোট দেবে না, এবং আরো কিছু অংশ বলেছিল ভোট দেবে, ভোট দিলে তখন কাকে ভোট দিবেন, মানে সঙ্গত প্রশ্ন পরপর যেগুলো আসার কথা সেগুলো এসেছিল, কিন্তু সেখানে সেটার উল্লেখ নেই। কিছু এটা তো কমন সেন্স কোশ্চেন, এবং হচ্ছে বিওএলসির যে জরিপটা সেটা কিন্তু যেই সময়ে করা হয়েছিল এই জরিপটা কাছাকাছি ওই সময়ে করা হয়েছে, সো তখন কিন্তু মোটামুটি আমরা শিওর হয়ে গিয়েছিলাম যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারছে না, এটা মোটামুটি কনফার্ম। সো তখন বিওএলসির জরিপে হচ্ছে ওই সম্পূর্ণ কোশ্চেনটা করা হয়েছিল আওয়ামী লীগ সমর্থকদের, যে আপনি যদি ভোট দিতে না পারেন তাহলে আপনি কাকে ভোট দিবেন, আপনি কি যাবেন তাহলেও ভোট দিতে যাবেন যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করতে না পারে। এইখানে আসলে ওই কোশ্চেনটা সম্পূর্ণ কোশ্চেন হিসেবে আসা উচিত ছিল। একটা তো ডেফিনেটলি আমি বলবো কমন সেন্স, আরেকটা হচ্ছে যে এখানে আসলে 40 মিনিট ধরে আপনি এক একজন রেসপন্ডেন্টকে আপনি কোশ্চেন করেছেন, সার্ভেতে দাবি করা হয়েছে 40 মিনিট ধরে। সো এখানে কিন্তু আমরা 30 সেকেন্ডের আরেকটা কোশ্চেন ওদেরকে আমরা জিজ্ঞাসা করতেই পারতাম। প্রথম আলোর যারা সার্ভে করেছে কি মেকার্স, তারা জিজ্ঞাসা করতেই পারতো, আচ্ছা আওয়ামী লীগ তো নিষিদ্ধ এখন, কার্যক্রম নিষিদ্ধ, একদম, তাহলে আপনি কাকে ভোট দিবেন? আপনি তো বলছেন আওয়ামী লীগের ইয়েতে ভোট দিবেন, বা আওয়ামী লীগ জেতার সম্ভাবনা বেশি, অথবা আওয়ামী লীগের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা বেশি। 7.2%, মানে আমি প্রধানমন্ত্রীর প্রশ্নটাতে আসবো নোমান ভাই, দর্শকদেরকে একটু জানিয়ে দিতে চাই প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা কার বেশি এই জরিপে প্রশ্ন করা হয়েছিল। সেখানে জনাব তারেক রহমানের কথা বলা হয়েছে 47.5%, বেগম খালেদা জিয়ার কথা বলা হয়েছে 18.9%, শফিকুর রহমানের কথা বলা হয়েছে জামাতের আমির 25.4%, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কথা বলা হয়েছে 0.6%, এমনকি জাতীয় পার্টির জিএম কাদের, ওনার কথাও বলা হয়েছে 0.2%। ইন্টারেস্টিং তথ্য যেটা, শেখ হাসিনাকে আগামীর প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে এমন মনে করেন 7.2% মানুষ, অথচ উনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং জরিপের তথ্য সংগ্রহে করা হয়েছে ওনার মৃত্যুদণ্ডের রায় হবার আগে, সেটা বলছেন। কিন্তু তাহলে কি আবারও একই প্রশ্ন, সঙ্গত প্রশ্ন আসে না আপনার মনে যে শেখ হাসিনা যদি এই দেশেই আর না ফেরেন এবং নির্বাচনেই অংশগ্রহণ না করেন তাহলে আপনি কাকে মনে করেন উল্লেখযোগ্য? তাহলে এই 7.2%-এর পার্সেন্টেজটা নিশ্চয়ই অন্যদিকে চলে যেতে পারতো এই প্রশ্নটা, সেটাও এখানে প্রবিং কোশ্চেন করা হয়নি। এমনকি জনাব তারেক রহমানের এই সম্ভাবনার জায়গাটাও তো করা যেতে পারতো, উনি যদি দেশে না ফেরেন তাহলে কাকে আপনি প্রধানমন্ত্রী দেখেন, তাহলে হয়তো ইন্টারেস্টিং তথ্য আমরা পেতাম। বেগম খালেদা জিয়া অসুস্থ, তারেক রহমান যদি দেশে আসতে না পারেন তাহলে ব্যাপারটি কি, এই ব্যাপারগুলোও কিন্তু রয়েছে। তো এখন তার মানে বিএনপি যারা মনে করছেন 65 বা 66% মানুষ যে বিএনপি বেশি সংখ্যক আসনে জয়লাভ করবে, এবং প্রধানমন্ত্রী হিসেবে তারা তারেক রহমান এবং খালেদা জিয়াকেই দেখছেন, আর কাউকে দেখছেন না, সেই গল্পটাই কিন্তু উঠে এসছে এখানে। এই প্রধানমন্ত্রী হওয়ার জায়গাটাকে আপনি কিভাবে দেখবেন আর কি? আচ্ছা, এখানে আমি কিন্তু বারবার একই কথা বলছি, হয়তো দর্শকদের কাছে একটু রিপিটেটিভ মনে হবে যে আমি আবারও এই সার্ভেটাকে এতটা সিরিয়াসলি নেওয়ার পক্ষে না। একদম, একটা বড় কারণ হচ্ছে যে রিসেন্ট সময়ে অন্যান্য যে সার্ভে, আমি জানি সানেমের সার্ভে হয়েছে, বিআইজিপির সার্ভে হয়েছে, ইনোভেশনের সার্ভে হয়েছে, একদম বিওএলসির সার্ভে হয়েছে,
IRS সার্ভে হয়েছে, হুম, এই সার্ভে গুলোতে কিন্তু একটা মোটামুটি একটা কনসিস্টেন্সি ছিল। হ্যাঁ, প্রশ্নের ফ্রেমিং ডিফারেন্ট ছিল, কিন্তু রেজাল্টের একটা কনসিস্টেন্সি ছিল, কাছাকাছি একটা রেজাল্ট ছিল। হ্যাঁ, এনসিপির কথা যদি ধরেন, হুম, ওখানে কিন্তু মোটামুটি 3 থেকে 5%-এর মতো ভোট ছিল এনসিপির। এনসিপির, এখানে আমরা দেখছি 0.6%-এর মতো দেখাচ্ছে, হ্যাঁ, 0.8%, 0.6%, মানে 1%-এর নিচে। হ্যাঁ, তার 1% মানে নিচে। আপনি এটাকে যদি আমলে নেন, তাহলে বলা যাবে যে এনসিপি মোটামুটি সব আসনে জামানত হারাচ্ছে, এটা হ্যাঁ। কিন্তু কনফার্ম, তারা বলে দিচ্ছে। তারা বলে দিচ্ছে। তো এখন এটা এনসিপির কনফিডেন্স লেভেল ডেফিনেটলি, মানে প্রথম আলোর কনফিডেন্স লেভেল 99% হলো, এটা কিন্তু এনসিপির কনফিডেন্স কিন্তু জিরোর নিচে নামিয়ে। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস আমার কোয়েশ্চেন আমি তাদেরকে করতে চাই, যে প্রথম আলোর প্রতিনিধি নাই এমন কোন উপজেলা কি আছে বাংলাদেশে? তারা যে কি মেকার্স কনসাল্টিং নামে একটা একদম নতুন সংস্থা, যাদের আসলে তেমন কোনো হিস্ট্রি নাই, তাদের প্রিভিয়াস কর্মকাণ্ড সম্পর্কে তেমন কিছুই জানা যায় না, তাদেরকে দিয়ে এরকম ছোট একটা সার্ভে করালো, যেখানে তারা 99% কনফিডেন্স দাবি করছে, এবং তারা এমন এমন জায়গায় গিয়েছে যেসব জায়গায় আসলে মোটামুটি আওয়ামী লীগের জেতার হিস্ট্রি বেশি, এবং তাদের এখানে কিছু ন্যারেটিভও পুশ করা হচ্ছে। আমার কাছে মনে হয় যে এটা আসলে প্রথম আলো আরেকটা সিরিয়াস নিতে পারতো। তারা এই জিনিসটা ফার্স্ট অফ অল খুব আনাড়ি একটা কাজ করেছে, তারা সিরিয়াসলি এটা নেয় নাই। এবং আমার কাছে মনে হয় প্রথম আলোর ওয়েবসাইটে 1 ঘন্টায় যে ইনকাম হয় প্রথম আলোর, তারা ওই পরিমাণ টাকাও এখানে ইনভেস্ট করেনি। কিন্তু তা যদি না হবে, তাহলে এত বড় জরিপের টাইটেলটাই যদি দেখেন, আমরা অন্যান্য জরিপদেরকে দেখেছি, জনমত, ভাবনা ইত্যাদি, এটা বলেছে বিওয়াইএলসি, বলেছে ইউথ ম্যাটার সার্ভে, সানেম বলেছে ইউথ পার্সপেক্টিভ, এই টাইপের ফ্রেমিং করেছে। কিন্তু প্রথম আলো বলেছে জাতীয় জনমত জরিপ। আপনি যদি এইটাকে এইভাবে ফ্রেমিং করেন, তাহলে সেটা হিউজ হবার কথা। কিন্তু আমি একটু নোমান ভাইকে আশ্বস্ত করতে চাই, এবং প্রথম আলোর পক্ষে, আমি যেহেতু রিসার্চের মানুষ, সেই জায়গা থেকে আমি একটু বলে দিতে চাই দর্শকদেরকে, 1342 জন মানুষ দেখে এটা ভাবার সুযোগ নাই যে এইটা রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল নয়, এমনটা ভাবার সুযোগ নেই। আমি রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল কিভাবে কাজ করে আপনাদেরকে একটু বলে নিতে চাই। ধরুন নোমান ভাই, আপনি অফিসের কাজে এখন খুলনা গিয়েছেন, আপনি একটা হোটেলে উঠেছেন, আপনি সেখানে হোটেলের যিনি হাউসকিপিং রয়েছে, যে আপনাকে সার্ভিস প্রোভাইড করছে, তাকে আপনি জিজ্ঞেস করলেন যে আপনি কাকে ভোট দিবেন বা আপনার নির্বাচনের আবহাওয়া কেমন দেখেন। সে হয়তো একটি দলের কথা বললো, বিএনপির কথা বললো। আপনি সকালবেলা যখন নাস্তা করতে গিয়েছেন অন্য একটা হোটেলে, তখন আপনি ওয়েটারকে জিজ্ঞেস করেছেন কেমন। আপনি ওখান থেকে অন্য অঞ্চলে যাবেন, তখন রিক্সাওয়ালাকে, অটোওয়ালাকে আপনি জিজ্ঞেস করেছেন কেমন। তাহলে আপনি কি করলেন? হাউসকিপিং অঞ্চলের একজন মানুষ পেলেন, আপনি ওয়েটার লেভেলের একজন মানুষ পেলেন, একজন রিক্সা চালক বা অটো চালক পেলেন। আবার একই রকম ভাবে আপনি যখন আপনার বন্ধু বান্ধব বা কলিগদের সাথে কথা বলছেন, তখন কিন্তু শিক্ষিত শ্রেণীর একটা রেজাল্ট পেলেন। তাহলে আপনি তো র্যান্ডমলি, আপনি কাউকেই চেনেন না, আপনার কোনো উদ্দেশ্যও ছিল না যে আমি স্পেসিফিকলি ওই যে হোটেলটা জামাতের হোটেল বা বিএনপির হোটেল ওখানে উঠবো, এমনটা কিন্তু করেননি। তাহলে আপনি যখন এই সবগুলো মানুষের মধ্যে বেশিরভাগ মানুষ যখন বিএনপির কথা বলবে, আপনি ওখান থেকে বের হয়ে এসে কিন্তু বলবেন বিএনপির ফিল্ডই সবচেয়ে ভালো, তাই নয় কি? তাই তার মানে কিন্তু মোটের উপরে আপনি কয়জন মানুষের সাথে কথা বলেছেন? 5 জন, 10 জন। অতএব রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল হওয়ার ক্ষেত্রে 1342 কোনো সমস্যা নয়, বরং যে অঞ্চল থেকে যে প্রশ্ন করে আমি যে উত্তর বের করে নিয়ে আসলাম, তা পরিষ্কার নোশন বা দৃষ্টিভঙ্গি আমাকে দিল কিনা, সেটাই হলো প্রশ্ন। প্রথম আলোর জরিপে সেই জিনিসটাই আমরা বুঝতে পারছি না। দেশের জন্য ভালো বলছে একরকম, বেশি সংখ্যক আসন জেতার সম্ভাবনা বলছে একরকম, আবার প্রধানমন্ত্রী হবার সম্ভাবনায় শেখ হাসিনাকে রেখে 7.2% মানুষ কিন্তু সেটাও বলছে যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা বেশি। এই ব্যাপারটা ঠিক আমি ফ্রেমিং করতে পারছি না। এটা নোমান ভাই, আপনি যদি শেষ কোনো ক্লোজিং রিমার্কস বলেন। সো আমি বারবার যে পয়েন্টটা পুশ করছি সেটা হচ্ছে জাতীয় জনমত জরিপ বলার মতো আসলে এটা উপযুক্ত জরিপ কিনা সেটা আমাদেরকে বুঝতে হবে। এই জরিপের আরো একটা পয়েন্ট, আমি এটা লাস্ট যে পয়েন্টটা মেক করব, সেটা হচ্ছে যে শুধুমাত্র পত্রিকা পড়তে পারে অথবা ইন্টারনেট ব্যবহার করে তাদেরকে নিয়ে এই জরিপ করা হয়েছে। ইন্টারনেটের কথা উল্লেখ নেই, ছাপা পত্রিকা পড়তে পারে, ছাপা পত্রিকা মানে রিডিং পড়তে পারে, অতটুকু শিক্ষাগত যোগ্যতা তাদের রয়েছে। আচ্ছা, সো তার মানে এটা সাক্ষরতা জ্ঞান না। যে ছাপা পত্রিকা পড়তে পারে তার তো ডেফিনেটলি একটা সার্টেন লেভেল অফ এডুকেশন থাকতে হবে, অন্তত প্রাইমারি বা তার উপরে বা ইন্টারমিডিয়েটে পড়তেই হবে। হ্যাঁ, সো তার মানে হচ্ছে এটাকে আপনি আসলেই কি রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল সাইজ সহ
একটা জাতীয় জনমত জরিপ বলতে পারেন? কারণ বাংলাদেশে আসলেই কি বেশিরভাগ মানুষ হ্যাঁ। এই সাক্ষরতা জ্ঞান সহ ক্লাস 5 প্লাস এই জনগোষ্ঠীতে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ? না, তা নয়, কিন্তু রিপ্রেজেন্টেটিভ আমি বলতে পারি। যদি আরো, এখন প্রশ্নটা হলো যে আরো কিভাবে রিপ্রেজেন্টেটিভ করা যেত। যেমন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট এই অঞ্চলের শহর অঞ্চলগুলো নিয়েছে, স্পেসিফিক কিছু উপজেলার গ্রাম অঞ্চল নিয়েছে। যদি এমন হতো, 8টি বিভাগেই কাভার করা হয়েছে, 8টি বিভাগেরই শহর, উপশহর এবং গ্রামীণ অঞ্চল নেওয়া হয়েছে, তাহলে আমরা বুঝতে পারতাম একই আসনে যত ধরনের মানুষ রয়েছে, যত অর্থনৈতিক অবস্থার মানুষ রয়েছে, যত শিক্ষাগত যোগ্যতার মানুষ রয়েছে, সবার একটা রিপ্রেজেন্টেটিভ থাকতো, সেটা মোর রিপ্রেজেন্টেটিভ হতো। কিন্তু এটা যে রিপ্রেজেন্টেটিভ হয়নি সেটা একেবারে বলা যাচ্ছে না, সেটা পরিসংখ্যানের এখানে কিছুটা ব্যাপার রয়েছে। কিন্তু ওইটাও একটা ব্যাপার যে প্রথম আলো 99% অর্থাৎ 99% কনফিডেন্স দাবি করেছে এটার ব্যাপারে। সেটি প্রশ্ন। এটা কি স্ট্যান্ডার্ড? সাধারণত বেশিরভাগ জরিপ 95% নির্ভরযোগ্যতা বা কনফিডেন্স লেভেল নিয়ে করে থাকে, কিন্তু 96-97ও কিছু কিছু জরিপ হয়। এখানে 99 কনফিডেন্স লেভেল যত বেশি হবে সেটা তো এর জন্য ভালো, কিন্তু প্রশ্নপত্রে কিন্তু সেই প্রশ্নের উত্তরগুলো আমাদের মিলছে না। আমরা পূর্ণাঙ্গ রিপোর্টটি যখন পাবো, 1 থেকে শুরু করে 50 নাম্বার প্রশ্নে কিভাবে ধাপে ধাপে প্রশ্ন করা হয়েছে, তখন আমাদের কাছে ক্লিয়ার হবে। তবে এটা বোঝা গেল নোমান ভাইয়ের কথায়, এই জরিপকে বেশি আমলে নেবার হয়তো সুযোগ নেই, তাই তো নোমান ভাই? একদম। আমি 2008 সালের নির্বাচনের আগের যে জরিপ, ওখানেও কিছু জরিপ এমন ছিল যে 180-85 আসনে কিন্তু বিএনপি নেতৃত্বাধীন জোট জয়ী হবে, এরকম দেখা দিয়েছিল। 2023 সালে ভারতের যে নির্বাচন, সেখানে কিন্তু এক্সিট পোলে ইন্ডিয়া জোট মানে বিজেপি বিরোধী জোট বিজয়ী হবে, এই ধরনের জরিপও ছিল। সো কিছু জরিপ আসলে এজেন্ডা ভিত্তিক হয়, এবং আমি ভেরি মাচ কনফিডেন্ট যে প্রথম আলোর এই জরিপ, এটা একটা এজেন্ডা ভিত্তিক জরিপ। তারা তাদের সার্টেন এজেন্ডা পুশ করতে চাচ্ছে, যেটার একটা বড় এজেন্ডা হতে পারে হচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনী যাত্রায় ফিরিয়ে আনা, যেটার একটা বড় এজেন্ডা হতে পারে বাংলাদেশে যে ইসলামিক দলগুলোর যে উত্থান, সেটা সম্পর্কে একটা নেগেটিভ ধারণা দেওয়া, যেটার একটা বড় ইয়ে হতে পারে তাদের 2007-8 সালের যে কর্মকাণ্ড, সেটার একটা কাফফারা দেওয়া। সো মাল্টিপল এজেন্ডা হতে পারে, কিন্তু আমি এই জরিপটাকে অ্যাটলিস্ট সিরিয়াসলি নেওয়ার পক্ষে না। ওকে, ধন্যবাদ নোমান ভাই। অনেক আলোচনা হলো। আমরা দর্শকদেরকে বলতে চাই, এই আলোচনা শুনলেন, সেটা কেবল আমাদের নিজেদের মতো করে বিশ্লেষণ। এটার অনেকগুলো উইং থাকতে পারে, বিজ্ঞজনেরা আরো অনেক কথা বলতে পারে, এবং জনগণ এই জরিপটাকে কিভাবে নিচ্ছে সেটিই হলো মুখ্য বিষয়। জনগণ কতটা বিশ্বাস করছে সেটিই আসল নির্ভরযোগ্যতা, সেটিই আসল বিশ্বাসযোগ্যতা। আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনাদের এই জরিপ সম্পর্কে মতামত। বাংলা পালসের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা নতুন যুক্ত হয়েছেন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আমাদেরকে পরামর্শ দিন, ভিডিও নিয়ে কমেন্ট করুন, শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।